বন্ধুরা, হ্যাপি গুড ডে। আজকে আমি নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না অনেকগুলি করেছি, তবে আমি আপনাদের সামনে নিয়ে আসব দুটো রান্নার রেসিপি। প্রথমে আমি সাদা তিল আর সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে একটা শুকনো একটা পেস্টের মতো করে নেব। পুরো পেস্ট হবে না, কিন্তু শুকনো একটা পেস্টের মতো একবার করে ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আর সামান্য জল দিয়ে পুরো মশলাটাকে সাথে স্পুন দিয়ে আমি নেড়ে দেবো। নিচে অনেক সময় কী হয়, তিলগুলো তেলাক্ত ভাবতো, তিল সর্ষে নিচে গিয়ে একটু জমাট বাঁধার ব্যাপারটা থাকে, এই জন্য আমি স্পুন দিয়ে নেড়ে দিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কাকে আমি 3 ভাগ করে করে এই সবটা দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো অনেক লম্বা লম্বা, এর আগেও বলেছিলাম। আজকে যেহেতু নিরামিষ পদ রান্না করছি, তাই আমি আজকে এই সর্ষে দিয়ে একটা পটল ও আলুর তরকারি করব। সেই জন্য আমি ওই যে পাতলা পাতলা করে আলু কেটে সেদ্ধ করে আলু কেটে নিয়েছি। আপনারা জানেনই আমি আলুটা সেদ্ধ করে জল ফেলে দিই, আর পটলটাকে পাতলা পাতলা করে চোখলা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার কড়াইটার মধ্যে প্রথমে এটা রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। নিরামিষ রান্না সাধারণত আমরা সর্ষের তেলেই করি, সেইভাবেই সর্ষের তেলে করব। তাতে কী হবে, এটার একটা ঝাঁঝ এবং স্বাদ বাড়িয়ে দেবে খাবারে। এবার আমি আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ নিয়ে নিচ্ছি, আর পটলটার মতো সামান্য পরিমাণ নুন আর হলুদ নিয়ে নেব। এবার কড়াই তেল গরম হলে পরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজবো, তার জন্য যতটুকু সময় দেওয়ার দরকার ততটুকু সময় দেবো। আর আলুটা কেন ভেজে নিচ্ছি সেটাও আপনারা জানেন, যে যেহেতু সেদ্ধ করা আলু, একটু তরকারিতে যখন নাড়াচাড়া করব তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর আমি যদি ভেজে নিই একটুখানি, তাহলে এটা তো একটু শক্ত হয়ে যায়। সেদ্ধ আলুটা একটু স্টিফ হয়ে গেলে পরে সে কিন্তু তরকারিতে আর গেলে পরে আর ভাঙবে না। হালকা লাল লাল হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিয়ে দেখে নিচ্ছি আলুটা কতটা শক্ত হয়েছে এবং লাল হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা, এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কাকে 3 ভাগ করে দেওয়া হয়েছে, আর কালো জিরে ফোড়ন হিসাবে দেবো। এবার ওই পটল যেগুলো পাতলা পাতলা করে কাটা ছিল, সেইগুলো আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আর ওই যে পটলের মধ্যে যে নুন হলুদ ছিলই, আমি আলাদা করে আর নুন হলুদ দিলাম না। এবার এটাকে ভেজে একটুখানি সময় দিয়ে ভাজতে হবে পটলটাকে। যা পটলের ভেতরে একটা জলীয় ব্যাপারটা থাকে পটল ঝিঙের মধ্যে, তাই পটলটাকে কিন্তু একটু ভালো করে একটু কম আঁচে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না পটলটা মজে একটা অন্য রং ধারণ করছে, এরপর এখন তো পটলটা সবুজ আর সাদার মধ্যে আছে, তখন কিন্তু পটলটা সবুজটা কমে যাবে, সাদাটা লাল হয়ে যাবে। ততক্ষণ অবধি পটলটাকে ঢাকনা ঢেকে ঢেকে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর কেমন লাগছে রান্না সেটাও সম্বন্ধে আমি কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। আমি কিন্তু অধীরভাবে মানে সেইগুলো থেকে আমার একটা নতুন নতুন শেখার ব্যাপারটা আরও বেড়ে যাচ্ছে। হয়তো আমি এতটা নিরামিষ রান্না হয়তো করতাম না, কিন্তু দেখলাম যে নিরামিষ রান্না অনেকেই পছন্দ করেন, তো সেইভাবে নিরামিষ রান্নাটা আমি করেছি অনেকগুলো, কিন্তু আমি এটাকে পাট করে দেখাবো, একবারে দেখাতে পারছি না, কারণ অনেকটা সময় চলে যায়। আর জানেন, অনেকটা বড় লং ভিডিও হলে পরে কতটা মানে জায়গা দখল করে রাখে। আমি এর আগের দিন বলেছিলাম আমার ফোনটা কিন্তু জানান দিচ্ছে যে মেমোরি কমে আসছে, জায়গা কমে যাচ্ছে। এই পটলটা দেখুন, এরকম পর্যায়ে যখন লাল লাল ধরে যাবে তখন এটাকে কড়াই থেকে তুলে নেব। আমি ওই আলু ভাজার তেলেই কিন্তু পটলটা ভেজেছি, আর যেহেতু সম্বারটা দেওয়া হয়ে গেছে, আমি এই তেলেই আমি এই রান্নাটা করবো। এই যে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম
সাদা তিল আর কালো সর্ষে আর সাদা সর্ষে আর লঙ্কা বাটা আর কি, সবুজ লঙ্কা, সেটাকে আমি এই তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে নেবো এবং সামান্য অল্প অল্প করে বারে বারে জল দিয়ে যাতে নাড়বো, যাতে তিলে যে একটা একটা গন্ধ থাকে, তিল বা বাদামের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা সেটাকে আমি নষ্ট করে দেবো। তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে বারে বারে এটাকে নেড়ে নেবো। আর এই তিলটা এর সাথে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, কেননা এখন এটা একটা এই যে হয়ে যাচ্ছে, তিলটা যে হয়ে যাচ্ছে, তার সাথে সর্ষেটাও হয়ে যাচ্ছে, এটা যতক্ষণ জল দিয়ে দিয়ে কষতে থাকবো, তারপরে একটা সুন্দর আবার এই সাদা ভাতটা কেটে দিয়ে একটু হালকা হলদে রঙটা আসবে এবং পাশাপাশি মানে চারপাশ থেকে যেরকমভাবে তেল ছাড়তে শুরু করে সেরকম যে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। এইভাবে আমি আরেকটু করে জল এইভাবে দিতে দিতে মশলাটা ভালো মতন কষে যাবে। একটু নিরামিষ রান্না তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়, না হলে তো মানে সেই সবজিগুলো, সব সবজি তো গন্ধ থাকে না, যদিও পটলের একটা নিজস্ব গন্ধ থাকে, তবু এটাকে আর কি টেস্টি করার জন্য অনেক কিছু করতে হয়। এই দেখুন একেবারেই রঙটা সুন্দর ধরে এসছে, হালকা হলুদ হয়ে গেছে আর চারপাশ থেকে তেলটাও ছেড়ে গেছে। এই পর্যায়ে এসে এবার পুরো কড়াই থেকে মশলাটাকে ছাড়িয়ে নিয়ে আমি একে একে ওই আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। বারবার করে জল দিয়ে দিয়ে এই ব্যাপারটাকে কিন্তু আনতে হবে, একটু ধৈর্য ধরে। হট করে দিয়ে দিলাম তাহলে কিন্তু ভালো হবে না। আমার নুন চিনি সব দেওয়াই আছে, আর কিছু দেওয়ার নেই। এবার এটাকে ভালো করে টানিয়ে নেবো। আর যদি মনে হচ্ছে একটু জলের প্রয়োজন হয়, এবার এখন একটু কেন গায়ের মধ্যে মিশে যাবে পটল আলু, সেটা টেস্ট কিন্তু অনেক ভালো হবে। তাই আমি চাইলে একটু জল দিতে পারি, আপনারা চাইলে একটু জল দিতে পারেন, এর মধ্যে একটু নারকেল অ্যাড করে দিতে পারেন, তাহলে মানে খাবারটা আরও ভালো হবে। তবে আমি যে লঙ্কা দিয়েছি, ওই সোমবারে দিয়েছি 3টে এবং পেস্টে দিয়েছি 4টে লঙ্কা, মোট 7টা লঙ্কা গেছে। আপনাদের যদি ছোটো বাচ্চা থাকে সেই লঙ্কার পরিমাণ কিন্তু কমে যাবে, লঙ্কার একটা গন্ধ হবে, আপনারা সেই ক্ষেত্রে সোমবারের সময় লঙ্কাটাকে গোটা রাখবেন। এটা হয়ে গেল একটা রেসিপি। এবার এটার মধ্যে আমি সামান্য একটু জল দেবো যাতে মশলাটা ভালো করে মিশে যায়। ওই অবস্থাতে ওরকম নামালে পরেও হতো, কিন্তু আমি যেহেতু আমি একটু মানে সবার জন্যই করছি, বাড়ির সবার জন্য, তাই জন্য আমার একটু ঝোলের প্রয়োজন হবে, মাখা মাখা ব্যাপারে, ঝোল মানে ঝোল নয়, মাখা মাখা ব্যাপারটা থাকবে, তার জন্য আমি একটু জল দিয়ে আবার একটু কষতে দিলাম। রান্নাতে যত একটু সময় দেওয়া যাবে এবং কম আছে ঢিলে আছে করা যাবে, ততই কিন্তু যে কোনো রান্নার স্বাদ গুণ অনেক বেড়ে যায়। বিশেষ করে সবজি, মাংস, এগুলোতে কিন্তু ঢিলে আছে করলেই ভালো হয়। এবার আমি নামিয়ে নিলাম তরকারিটা। আলু পটল পোস্ত যোগে, সর্ষে যোগে কেমন লাগলো আপনারা একটু ট্রাই করবেন আর কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। এবার চলে যাব আমি দ্বিতীয় রান্নাটায়। দ্বিতীয় রান্নাটা মানে একটু গরম পড়েছে, যেহেতু গরমকালে এইসব সবজি একটু খাওয়া দরকার, সেই জন্য আমি নিয়ে নিয়েছি ডাঁটা, উচ্ছে, গাজর, পটল, সব পাতলা পাতলা করে কাটা, বেগুন আর ওই সেদ্ধ আলু, সবই পাতলা, আর মাঝখানে আছে অনেকটা জায়গা জুড়ে ছিল, সবই পাতলা পাতলা করে চোখলা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আপনার বাড়িতে আরও যদি কোনো তরকারি থাকে সেটাও দিতে পারেন, যেটা আপনি দিতে চান সেরকম দেওয়া যেতে পারে, যেমন অনেকে কাঁচকলা খান, কাঁচকলাও দেওয়া যেতে পারে। তো এটাও সর্ষের তেলে রান্না হবে। তেলটা গরম হওয়ার পরে আমি প্রথমে ওই সেদ্ধ করা আলুটা একটু নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নেব। তাহলে কী হবে, অন্যান্য তরকারিগুলো যখন পড়বে একসাথে তখন এই আলুটা ভেঙে যাবে না।
আপনারা স্কিপ করবেন না। প্রত্যেকটা রান্না কিন্তু একটু অন্যরকমভাবে বলা থাকবে, যেটা চট করে হয়ে যাবে অথচ খেতে খুব সুস্বাদু হবে, সেরকমভাবে সেই পর্যায়ে কিন্তু আমি রান্নাগুলো করি। এই নুন হলুদ দিয়ে আমি এই সেদ্ধ আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কি হয়, তরকারিটা কিন্তু একটু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে আলু এই যে ভেজে তার মধ্যে যে সেদ্ধ, অনেক সময় আলু দেখা যায় যে মাঝখান দিয়ে সেদ্ধটা হয় না, যতই পাতলা করে কাটা হোক না কেন। কিন্তু এইভাবে যদি করা হয়, অনেক সময় আমরা সেদ্ধ ভাত খাই পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে দেখা যাবে যে এতটাই পাতলা করা হয়েছে যে কাগজের মতো, অথচ সেদ্ধ হয়নি, এরকম কিছু দেখা যায় ফেনা ভাত খাওয়ার সময়। আবার বিরিয়ানির মাঝখানে যে বড় করে আলু কাটা হয় সেখানেও দেখা যায় মাঝখানে কিন্তু সেদ্ধ হয় না। আর আমি যদি এরকম আলাদা করে সেদ্ধ করে নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ নরম হয়ে যায় মাঝখানটা। এই প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। এবার আমি উচ্ছেগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে ছেড়ে দিলাম। উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হবে। উচ্ছের একটা খুব সুন্দর গন্ধ হয়, যেটা সবজিতে উঠলে পরে খুব ভালো লাগে। সবজিতে মানে তেতো তো সবজিতে তেতো, গরমের মধ্যে সবজি তেতো এগুলো একটু বেশি করে খেলে আমাদের শরীরের পক্ষে ভালো। যেহেতু আমাদের এখানে এখন গ্রীষ্মকালটা দীর্ঘস্থায়ী, তার জন্য আমাদের এই ছোটো তেতো চচ্চড়ি এগুলো আমাদের খুব খাওয়া প্রয়োজন। আর এমনিতেও গাজর বা এই সবুজ জাতীয় সবজি এগুলো তো আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই যে আমি একসাথে সবগুলো কিন্তু দিয়ে দিলাম। সমস্ত সবজি শুধু আলুটা ভেজে তুলে নিয়েছি যাতে আলুটা বেশি গলে না যায়, আর উচ্ছেটা ভেজে তার মধ্যেই কিন্তু আমি সব সম্বাদ দিয়ে ডাটা অন্যান্য যে আরও পাঁচটা সবজি ছিল, ঝিঙ্গে, বেগুন, গাজর, পটল, এগুলি সবটাকে একসাথে দিয়ে দেওয়া হলো। এবার নুন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। খুব বেশি নুন দিতে হবে না, কারণ এটার মধ্যে জল তো যাবে না, নিজস্ব এই তরকারি থেকে যে রসটা বেরোবে সেটা দিয়ে, সেই নির্যাসটা দিয়েই কিন্তু এই রান্নাটা পুরোটা সেদ্ধ হবে আর ঢেকে ঢেকে করতে হবে। সামান্য হলুদও দিতে হবে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। প্রথম মানে পাতের শুরুতে যদি পদটা দেওয়া হয় ভীষণ ভালো লাগে। নিরামিষের দিন কিন্তু আমরা এই পদটা মাঝে মাঝে করি। রোজ তো আমাদের হয়ই, যেটা আমি সবসময় দেখাই না। খরবটিও হয়, মানে এগুলো ঘুরে ফিরে হয়, বা শাক, এগুলো আমি আর দেখাই না রোজ দিন। তার কারণ হচ্ছে রোজই কি একই রান্না দেখাবো, তার জন্য দেখানো হয় না। নিজে ঢেকে দেওয়া হচ্ছে, নিজের থেকে ঝিঙ্গে থেকে প্রচুর জল বেরোয়, গাজর তারপরে পটল সবার থেকে প্রচুর জল বেরোয়, সেই জলেই কিন্তু এই ডাঁটা উচ্ছে সব সেদ্ধ হয়ে যাবে। এবার আমি যখন নাকি এটাকে মোটামুটি ডাঁটাটাকে দেখে নেবো নরম হয়েছে কিনা, তারপরে আমি এই আলুটাকে দিয়ে আমি একটু কষিয়ে নেবো। এর মধ্যে একটু চাইলে চিনি দেওয়া যেতে পারে। আর যদি পুরোটা পেটেই রাখতে চান, যে রাঁধুনি ফোড়নে একটা বিশেষ গন্ধ আছে, সেই গন্ধটাও খুব ভালো লাগে। তরকারিটা হয়েই এসছে। দুপুরবেলা গরম ভাতের সাথে মানে এই গরমকালে এই খাবারটা খুবই ভালো লাগে। আর অবশ্যই কিন্তু ডাঁটা দেবেন, ডাঁটা ছাড়া কিন্তু তরকারিটা কিন্তু ভালো লাগে না, যেরকম উচ্ছে ছাড়াও হবে না। আমি কিন্তু 2-4টে চিনির দানা ফেললাম, কেননা সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। নুন আর চিনি সব মিলে একটা সুন্দর একটা আকার ধারণ করবে খাবার প্লেটে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে থাকবেন। আর আমার রান্না কেমন লাগছে সেটা যেরকম বলবেন, পাশাপাশি রান্নাগুলো কিন্তু আপনাদের বাড়িতে ট্রাই করলে আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ আপনারা এই রান্নাটা করছেন ভালোবেসে।
তরকারিগুলো আমি তুলে নিচ্ছি। তেঁতুর চচ্চড়ি তরকারিটা, এটাকে তেঁতুর চচ্চড়ি বলি আমরা। আপনারা খেয়ে দেখবেন নিজেরা বাড়িতে এইভাবে করে। ভালো থাকবেন।